ধরুন ম্যাডাম, কর্পোরেশন টেন্ডার ডেকে দিয়েছে, খুব সায়েন্টিফিক্যালি কাজ হচ্ছে সবার তদারকিতে ইত্যাদি, কিন্তু মাঝে যে 4-5 মাসখানা প্রায় নদী কাটা বন্ধ করে দিই প্রাকৃতিক কারণের জন্য, তখন ওই সিলভার স্ট্যান্ডটাকে স্ট্যাক করা হয়। ওই স্ট্যাক থেকে এখনও কিছু কিছু লিকেজের ঘটনা ঘটছে এবং ডিএলএলআরও আমাদের জানিয়েছেন এটাকে। বীরভূমে বেশি হচ্ছে। হ্যাঁ, 3-4টে জেলা আছে ম্যাডাম, বীরভূম ওর মধ্যে পড়ে। এটা কিভাবে প্লাগ করা যায় প্রযুক্তিকে ইউজ করে, কি কিউআর কোড, কি স্যাটেলাইট ম্যাপিং ইত্যাদি, এটা এই বন্দনার সঙ্গে ম্যাডাম ডিটেল আলোচনা হয়েছে। ভিভু গোয়েলও তাতে পার্টিসিপেট করছে। আমরা একটা ব্লুপ্রিন্ট বানিয়ে চিফ সেক্রেটারিকে দেব যে এই পয়েন্টে আমাদের ল্যান্ড রেভিনিউ আরও রেশমি নেই আজকের মিটিংয়ে। এই রশ্মি, তুমি বিবেকের সাথে বসছো না কেন এটা নিয়ে? হ্যাঁ ম্যাম, আমরা আলোচনা করেছি এবং আমরা এই যে ক্লিয়ারেন্সেসগুলো সব এক্সপেডিট করছি, গান্ধীও জানে, আমরা সব এক্সপেডিট করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো স্ট্রিমলাইন করে দিচ্ছি। পেরিয়ে যাচ্ছে, আমাদের এখানে ফেস্টিভ্যাল এত বেশি, বাই ইলেকশন আসলেই বলবে 30 জন অফিসার পাঠাও, অন্য স্টেটে ইলেকশন হলেই বলবে 40 জন পাঠাও, তারপরে নিজেদের স্টেটে ইলেকশন আছে, এমএলএ ইলেকশন, এমপি ইলেকশন, বাই ইলেকশন, এই করতে করতেই আমাদের অর্ধেক দিন হয়ে যায়। কাজ করার সময় থাকে আমাদের হাতে খুব কম। পলিসি যখন ঠিক হয়ে গেছে তখন তোমরা দুজনে মিলে বসে, তুমি আর বিবেক বসে কেন এটাকে সেটেল করছো না? হ্যাঁ ম্যাম, আমার মনে হয় বিবেক, তুমি নন্দিনী রেশমিকে ডেকে নাও, সিএসও থাকবে সাথে, থেকে এটাকে ইমিডিয়েট সেটেল করো। ঠিক ম্যাডাম। আর জয়ন্তীটা আমি বললাম তার কারণ আমি অনেক দিন আগে গেছিলাম, দেখে এসেছি, সেই জন্য আমি বললাম ওখানকার মানুষগুলো কাজ পেতে পারে। যদি পারমিশন দিলে একটা কথা বলবো। হ্যাঁ, ওই যে গভর্নমেন্টের রেভিনিউ ল্যাস হচ্ছে গ্রাম বাংলায়, কোনোটা 20 একর 15 একর সব সরকারি বিল আছে, খাল আছে, কে বা কারা বিএলআরওর অনুমতি ছাড়াই কোনো রেভিনিউ আদায় হচ্ছে না, গভর্নমেন্টের বিরাট রেভিনিউ লস হচ্ছে, তারা কেউ দখল করছে। আর বিএলআর কাছে গেলে বললাম যে আপনি ফ্লেক্স টাঙিয়ে দিন, এটা সরকারি বিল, সরকারি নয়নজলি, সরকারি ডোবা কি সরকারি খাল, এ দিয়ে সরকারের বহু আয় লস হচ্ছে। এটা যদি দয়া করে একবার দেখেন আমার ভালো হয়। বর্ধমানের ডিএম কে আছেন? আয়েশা, আমরা অলরেডি এগুলো সার্ভেতে দিয়েছি ম্যাডাম, আমরা শীঘ্রই সার্ভে করতে টেন্ডারে যাচ্ছি। বিল, পুকুর, বালি, স্যান্ড, মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম, গেছিল। ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও, এবং গভর্নমেন্টের টাকা গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। বিএলআরও কাজটা তো বিএলআরওকে করতে হবে। গভর্নমেন্ট রেভিনিউ যাতে লস না হয় সেটা নজর রাখবে। হ্যাঁ ম্যাম। আমি বীরভূমের ডিএমকে ডাকছি, বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না।
আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে, আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক। তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। ম্যাডাম, ইয়েস ম্যাডাম। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত? দিদি, এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে ইমপ্লিমেন্ট করতে করে, কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সব সময় যে সব কাজ সঠিকভাবে করে, তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি, সেটাকে আরও একটু কন্ট্রোলের মধ্যে রাখা। আর মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানেও কিন্তু আরও তারাই তো বেশিরভাগ এইগুলো করে, মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরও স্ট্রং করা। আমি তাতে আমি আছি। তুমি তোমার পছন্দ মতো লোক নাও যারা তোমায় হেল্প করবে, এটা অফিসার নাও। আপনি নির্দেশ দিলে সেটাই করব। না, তুমি রিসাপেল করো। ঠিক আছে, ঠিক আছে। মেডিকেলে রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম, মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে? ম্যাডাম আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? Yes, আমরা madam. কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না। ম্যাডাম আপনি ডিটেল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা ইয়েস ম্যাডাম। স্বাস্থ্য সাথীতে, ইয়েস ম্যাডাম। কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম অলরেডি একজন তো আমি শুনেছি একটা অপারেশন 3টে হসপিটাল দেখিয়েছে। ইয়েস ম্যাডাম, আমরা অলরেডি শোকজ করে ডিসিপ্লিনারি প্রসিডিংসগুলো করা হচ্ছে কয়েকটা লোকের না, কিন্তু। এগুলো নামগুলো তো আমাদের জানাবে, লেট দ্য পিপল শুড নো। ইয়েস ম্যাডাম। 3টে কেস দেখিয়েছে, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 3 জায়গায়, একই সময়ে, একই নামে, একই দিনে। ইয়েস ম্যাডাম, আমরা কয়েকটা কেসগুলো ধরেছি, কয়েকটা নার্সিং হোম বন্ধ হয়েছে, কয়েকটা ডক্টরদের এগেনস্টে ম্যাডাম অ্যাকশন হয়েছে। আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ইয়েস ম্যাডাম। মেডিকেল কলেজগুলো আছে, সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, নেই গল্প ম্যাডাম। গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আর একদিকে। না ম্যাডাম, আমরা কিন্তু ম্যাডাম আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই, ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অবধি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম।
সেখানে কিন্তু ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম, ওগুলো সব করা হয় আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি কাছে সিস্টেমে করো একটু জানিয়ে তো, চন্দ্রিমা তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম, আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল মতলব ওই সব থেকে ছোটো জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। ও তার মধ্যে 750-র কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন ওখানে স্বাস্থ্য ইঙ্গিত যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে সন্দেশখালিতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো? ম্যাডাম সন্দেশখালিতে যেটা বলে এসছি ইয়েস ম্যাডাম, ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজেরিয়ান সেকশন করে হসপিটাল যে করা হবে সেটা করা হচ্ছে ম্যাডাম। অপারেশন থিয়েটার সহ। অপারেশন থিয়েটার সাথে ওখানে আমাদের সিজেরিয়ান সেকশন মানে এই যেটা কমপ্লিকেটেড ডেলিভারি, যেহেতু দ্বীপ এলাকা অনেক দূর আসতে বসিরহাটে আসতে হয়, সেটা প্রবলেম হয়, সেজন্য ওখানেই করা হবে ম্যাডাম। কয়েকটা দ্বীপ এলাকার ওটা খুব উপকৃত। বসিরহাট সাব ডিভিশন আছে না? বসিরহাটে বসিরহাট সাব ডিভিশন যেটা আমি তোমায় বলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা জেলাটা খুব বড়। সাউথ 24 পরগনা যদিও তোমায় বলতে পারি জলের দিকে আছে পাথর প্রতিমা, তোমার নাম বকখালি ওদিকটার নামখানা কিছুটা, কিন্তু উত্তর 24 পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এগুলো টোটালটাই জল পেরিয়ে আসতে হয়, মানে জিওগ্রাফিক্যালি। বসিরহাটের একটা সাব ডিভিশন যদি সন্দেশখালি হিঙ্গলগঞ্জের মাঝখানে করে দেওয়া যায় একটা ভালো জায়গা দেখে, কথা বলো, ডিএম এবং দুজন এমএলএ আছে, লেট দেম টক, কথা বলে সিদ্ধান্ত নিয়ে যদি একটা সাব ডিভিশন করে দিতে পারো। সাব ডিভিশনের মানে যেহেতু সাব ডিভিশন আছে, বসিরহাট সাব ডিভিশন আছে, কিন্তু ওটা আর একটা কো সাব ডিভিশন টাইপের করে দিতে পারো, তাহলে ওদের কিন্তু বসিরহাটে আসতে অনেক খরচা হয়, অনেক কষ্টও হয়। এটা ওদের পক্ষে অনেক সুবিধে হতে পারে। তাতে ওরা ওদের যে পরিচয়পত্র থেকে শুরু করে, ওদের যে ইনস্টিটিউশন ডেলিভারি থেকে শুরু করে, ওদের যে ডক্টর ফেসিলিটিস থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস থেকে শুরু করে, পড়াশোনার ফেসিলিটিস থেকে শুরু করে, এগুলো সব কিন্তু ওরা পেতে পারে। আর একটা তুমি দেখে নাও পাঠানখালির ওদিকটা, যেটা হচ্ছে তোমার পাথর প্রতিমা আর এর মাঝখানে পড়বে, পাথর প্রতিমা গোসাবা, এই দুটোকে কেন্দ্র করে সেম মেথড শুড বি অ্যাপ্লাইড টু দেয়ার অলসো, কারণ ওদেরও জল পেরিয়ে আসতে অনেক দূরে দূরে জায়গা। গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে। এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে, তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো, না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে। পুলিশ কি করছে? কুচবিহার ডিএম, কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো, কুচবিহার ডিএমএসপি অরবিন্দ। मैम नमस्कार मैडम। কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি রেড করছে, তারপরে ম্যাম বিজেপি এটা যাচ্ছে। ম্যাম এটা আমরা খবর পেয়েছি ম্যাম, এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য আমরা আসছি ম্যাম। লোকাল ওরা কে পুলিশ ভেরিফিকেশন করার? আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব, ওরা কে? হোয়াই পুলিশ অ্যালাউড দেম? এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য এসপি? বলো কি রাজীব কুমার, তুমি জানতে এটা?
তোমাকেও জানায়নি? বলো। ম্যাম আমরা ইয়ে করছি স্যার, ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা আমরা আমি তোমাদের আমরা একটা ভেরিফাই কথা করছি। বলি, সিস্টেমটা আগে জানো। কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয়, সেটাও চুরি ডাকাতির কেসে। এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশন দিল্লি পুলিশ করতে পারে না। ইট ইজ নট টু বি ডান, ইট ইজ নট অ্যালাউড। আমি অল ডিস্ট্রিক্টকে বলছি, প্লিজ টেক কেয়ার, ইট ইজ নট অ্যালাউড। তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর, তুমি সেটা কেন জানাওনি? যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে, সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে, স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে, তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে। এটা মাথায় রেখো, দিস ইজ দ্য সিস্টেম। তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ, তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ, আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ। এটা হবে না, এটা হতে পারে না। রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার, অ্যান্ড সিএসকেও। যা ইচ্ছে হয়েছে। কী করছে তোমার ডিআইবি? কে ডিআইবি ওখানে? আইবি কে দেখে? কে দেখে আইবি? এসপি নিজে আইবি দেখে? এসপি নিজেই তো চুপচাপ বসে আছে। এরম করলে এসপি হওয়া যায় না। পুলিশকে গটগট করে চলতে হবে, বন্দুক চালিয়ে নয়। কাজ জানতে হবে, লটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে, তবে তাকে এসপি করে পাঠাবে, তার আগে এসপি করে পাঠাবে না। এরকম কিছু হলে আমাকে জানাবে তো ডাইরেক্ট। ডিএমকে একটা ইনফরমেশন দেবে, এসপিকে একটা ইনফরমেশন দেবে, দিয়ে আমায় জানাবে। আমি সিএসকে বলবো যে আমাদের বন্দনা এখানে আছে, রাজেশও আছে, এমএসএমই সেক্টরে আমরা কর্মসংস্থান তৈরিতে নাম্বার 1, আইটি সেক্টরও ভালো চলছে, এবং আমাদের অনেকগুলো বিগ ইন্ডাস্ট্রিও আসছে। সেগুলো একটা মনিটরিং করে দেখে আমাদের এমএসএমই সেক্টরেই এখন প্রায় 1,30,00,000 লোক কাজ করছে। ট্যুরিজমেও অনেকে কাজ পাচ্ছেন, কিন্তু প্রবলেম হচ্ছে কোন ডিপার্টমেন্ট কাকে দিয়ে কাজ করাচ্ছেন বা নতুন করে কর্মসৃষ্টি করছেন সেটা কিন্তু আমাদের জানাচ্ছেন না, ফলে আমরা জানতে পারছি না। এছাড়াও দেউচা পাঁচমি, তুমি তো যাচ্ছ কালকে, শেল গ্যাসটা প্রসেসে আছে, ঠিক আছে। অশোকনগরের তেলটাও তো আমরা ক্লিয়ার করেছি জায়গা মনে হয়। হ্যাঁ, শুধু একটা কন্ডিশন দিয়েছি, প্রসেসে আছে। রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী কর্মনগরী, এটা অলরেডি আমাদের ক্লিয়ারেন্স আছে, 72,000 কোটি টাকার প্রকল্প, হাজার হাজার ছেলেমেয়ের, লক্ষাধিক ছেলেমেয়ের কাজ হবে। এটা কোন পর্যায়ে আছে দেখে নিতে হবে বিজিবিএসের আগে। সিলিকন ভ্যালি তো ঠিকই আছে, কোনো অসুবিধে নেই, ওখানে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি রাজীব কুমারকে বলেছি ভাঙড়ের বর্ডারে একটা পোস্টে করে দিতে। আর তাজপুরে সমুদ্র বন্দরটা দেখো, যদি না হয়ে থাকে তাহলে দরকার হলে আমাদের গ্লোবাল টেন্ডার করতে হবে, লিগাল ওপিনিয়ন নিয়ে নাও। আর তাছাড়াও আমাদের অমৃতসর ডানকুনি পণ্য করিডর, এবং আমরা যেটা 6টা ইকোনমি করিডর করব বলেছিলাম, সেগুলো কোন পর্যায়ে আছে। এটা ইন্ডাস্ট্রির একদিন মিটিং ডেকে এবং ইন্ডাস্ট্রিয়াল হেড যারা আছে তাদের চেম্বার্সগুলোকে ডেকে, সব চেম্বার্সকে সবাইকে ডাকার দরকার নেই, 2-3 জন করে ডাকলেই হবে, যারা পজিটিভ, যারা গিয়ে জিনিসটা ক্যান্সেল করবে না, জিনিসটাকে প্রোটেকশন দেবে, বা যারা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের হেড আছে তাদের। আমার চোখের সামনে এখন আছে গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগরটাকে সকলকেই ভালোভাবে করতে হবে। অত্রি তুমিও কিন্তু সেই সময় ওখানেই থাকবে পুরো, এবং আরও 2-1 প্রিন্সিপাল সেক্রেটারিকে সিএস ঠিক করে দিই। পুলিশের টিম তো আমি ঠিক করে দিয়েছি অলরেডি, মিনিস্টারদের টিমও ঠিক করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা কলকাতাটা কলকাতা পুলিশ দেখে নেবে, সেখানেও কাউকে পোস্টিং দেবে।
ফায়ার ব্রিগেডেও যাতে কোনো প্রবলেম না হয়। সুজিত ওদিকটা থাকলেও ফায়ার ব্রিগেডের কেউ একজন এখানে সঞ্জয় দেখে নেবে ভালো করে ফায়ার ব্রিগেডের দিকটা। জগমোহনও আছে, ফায়ার ব্রিগেডেই আছে। জগমোহন কোথায় আছে এখন? ম্যাম Forest- সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সে আছে। হ্যাঁ। আর ফরেস্টটাও ভালো করে দেখে নিতে হবে, হাতির পাল বাড়ছে আর বাইরে বেরিয়ে যাচ্ছে। মনোজ আগরওয়াল, ম্যাম ফরেস্টটাকে টেক কেয়ার করতে হবে ভালো করে। হাতির পাল বাড়ছে যেখানে, হ্যাঁ ম্যাম গ্রামে ঢুকে যাচ্ছে, সেখানে আমরা একটা খালের মতো করে দিতে পারি তো। হ্যাঁ ম্যাডাম, আমরা ম্যাডাম চিহ্নিত করেছি কি করার সময় বলবার দরকার নেই। হ্যাঁ ম্যাম। তুমি সিএস এর সাথে একটু বসে নিও, প্ল্যানিং করা আছে। ঠিক আছে। এমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আমাদের কতটা ক্রিয়েশন হয়েছে, কতটা ক্রিয়েট হতে যাচ্ছে এই নতুন শিল্পগুলো গড়ার পরে। তাছাড়াও শালবনীতে আমাদের একটা কেস মনে হয় কোর্টে পড়ে আছে, সেটা নিয়ে বিবেক তুমি আমার কাছে আজকে একবার আসবে, একটু কথা বলে নেব। তাছাড়াও আমাদের শেল গ্যাসের কেসটা মনে হয় ক্লিয়ার আছে। আর ইকোনমিক করিডোরগুলো নিয়ে দেখতে হবে। আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে বাবুল? আইটির আর কোনো প্রজেক্ট পড়ে আছে নিউ? না দিদি, মোটামুটি যেগুলো যেগুলো ছিল সব কটার ফলো আপ হচ্ছে। একটা খালি একটা 50-এর জায়গা রয়েছে যেটা কাজ এখনও শুরু হয়নি, সেটা আমরা কথা বলছি রিলায়েন্সের। ওইটা একমাত্র আমরা একটা মানে জায়গায় পৌঁছতে পারিনি, বাকি সব কিন্তু যা যা মোটামুটি আমাদের আছে সেগুলো হচ্ছে। আর ইনফোসিসের চারদিকের ইনফ্রাস্ট্রাকচার যেটা ছিল সেটাও করে দেওয়া হয়েছে। উইপ্রো আর টিসিএসও ভিজিট করে ওরা যা যা নতুন নতুন চাইছে সেগুলো করে দেওয়া হচ্ছে ইন কোঅর্ডিনেশন উইথ কেএমসি। সিএবি একটা জায়গা নিয়েছিল খেলনগরীতে, যেটা হচ্ছে ডুমুরজলায়। ডুমুরজলায় তো এমনিতে আমি অ্যাস্ট্রো ট্যাপ দেখে এসেছি, আমি ভালোভাবে মাঠগুলো তৈরি হয়েছে জায়গাগুলো। সিএবি জায়গাটা চাইছে একটা স্টেডিয়াম করার জন্য, ওদের জন্য তো জায়গাটা রাখা হয়েছে। এটা কি হিটকোর আন্ডারে আছে দ্বিবেদী? হ্যাঁ, ওটা ওই ইটকো ছিল, ওখান থেকে ওরা এখন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়ে দিয়েছে। কেন দিয়েছো ডুমুরজলাটা? হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিয়েছো? হ্যাঁ, তার একটা কারণ, ওখানে একটা জয়েন্ট মিটিং হয়েছিল। না না ওখানে না 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 না, ডুমুরজলাটা তোমাদের আন্ডারে নিয়ে নাও। ওরা পারবে না, কারণ ওখানে খেলনগরী, ওখানে নানা রকম খেলাধুলা হবে। সিএবি স্টেডিয়াম হলে ওখানেও পুলিশ প্রোটেকশন থেকে শুরু করে সব কিছু। ওটা হাওড়া এক পাশে, ডুমুরজলার একদম নবান্নর পাশে হবে না, ওটা হিটকোর কাছেই রেখে দাও। ইট শুড বি ট্রান্সফার টু হিটকো। সিএস ক্যাবিনেট মিটিংয়ে করে নাও এটা। ম্যাডাম আপনার পারমিশন পেলে একটা জিনিস, মিনিস্ট্রি অ্যাজ এ মানে হিটকোর ব্যাপার, ওই খেলনগরীর ব্যাপারে স্পোর্টস মিনিস্টারকে মাঝে মাঝেই কনসাল্ট করে নেবে। দিদি একটা কথা বলবো পারমিশন দিলে? বলো। বা আমাদের জিসিসি পলিসিটা হয়ে যাওয়াটা খুব দরকার। ওটা সব রেডি আছে ফাইলগুলো, রাজীবজিও খুব অ্যাগ্রেসিভলি ওটা দেখছেন। ওইটা ওটা হয়ে আমরা গেলে, দেখছি। হ্যাঁ, ওইটার সেমিকন্ডাক্টর পলিসি, এই দুটো আমাদের খুব না না, ও ইম্পর্টেন্ট। দুটো তো হবেই। খুব তাড়াতাড়ি ওটা হয়ে গেলে খুব ওটা ভালো হয়। অলরেডি ইট ইজ অন প্রসেস, হয়ে যাবে খুব ঠিক আছে, তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। এছাড়াও আমাদের উৎসব মরশুম, পৌষ মেলা, বিভিন্ন সরস মেলা, সেলফ হেল্প গ্রুপের মেলা, কৃষক মেলা, শ্রমিক মেলা, সবই চলছে। এরপর আসবে বই মেলা, জেলায় জেলায় বই মেলা। আর এই সুযোগে কিছু দুষ্কৃতী বাইরে থেকে আসছে, অন্য একটা দিকে নজর দিতে গিয়ে আর একটা দিক খালি হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, একটা চোখ থাকবে এদিকে, আর একটা চোখ থাকবে ওদিকে। আমরা কেন বলি ভগবানের তৃতীয় নেত্র আছে, মানুষের নেই? মানুষের তৃতীয় নেত্রটা হচ্ছে মানুষের ভিশন। এটা যারা প্রশাসনে কাজ করে